পশ্চিমবঙ্গের সঙ্গে ডিটো মিলে গেছে। আর ডিটো মিলে গেছে বলে বাংলাদেশের সময় উনি কিন্তু অত টেনশন করেননি। এখানে উত্তরবঙ্গে গিয়ে বললেন আমি সারা রাত নিদ্রাহীন ছিলাম। কেন? জমির তোলাবাজি, যারা মানে লম্বা চুল কানে দুল, যারা সব তৃণমূলের নেতা, তারা কেউ ভ্যান চালায়, সে এখন কোটিপতি, যে দুপাশা সাইকেল চালাতো সে এখন গাড়ি কিনেছে। আর দুর্নীতি মানে দেখেন রন্ধে রন্ধে দুর্নীতি, সেটা পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে। পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা কিন্তু এক হবে না। আপনি SLST 2016 আন্দোলন নিয়ে দেখেছেন, 3টে গ্রুপ আছে। ইগোর লড়াই, আমি নেতা হব, টিভির সামনে মুখ দেখাবো। ওই প্রধানমন্ত্রীরা যেমন হচ্ছে কে মিলিটারি রেতে পালিয়ে গেছিল, ইনিও হয় কালীঘাটের ছাদের উপরে, টালির ছালের উপরে এরোপ্লেন রাখতো, না হলে নবান্নের উপরে এরোপ্লেন রেখে দিত পালিয়ে যাওয়ার জন্য। বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। গান বলে সেটাও ভুলে যায়, কবিতা বলে সেটাও ভুলে যায়। এবারে জাতীয় সঙ্গীত, সেটা তো ভুলে যাওয়া স্বাভাবিক আর কি। মানে ওনার মস্তিষ্কের মধ্যে সবসময় আছে কি জানেন তো, সারা দিন রাত ওই যে নিদ্রাহীন, ওটা হচ্ছে কে এই যে দুর্নীতি হয়েছে এটা কিভাবে চাপবা, সামনে ভোট, এখনো তো গ্রুপ সিডির এটা বার করতে পারছি না। উনি ওখানে স্টেজে গিয়ে কি বলছে, অসত্য কথা পরপর গুছিয়ে 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 এমনভাবে একটা হাস্যস্কর লেকচার পরিবেশন করছে, যেটা সবার কাছে এই যে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আর মানুষের মনে করতে পারছে না। একটা জাতীয় সঙ্গীত হোক, যাই হোক, ইত্যাদি হোক, যেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের গৌরব, দেখে দেখে বলি। মুখ্যমন্ত্রীরা তো দেখে দেখে বলি, ইন্দিরা গান্ধীকে দেখতাম তো দেখে দেখে, অটল বিহারী বাজপেয়ীকে দেখে দেখে বলতেন। তাহলে আপনার এখানে সম্মানটা কি গেল? প্রতিদিন স্টেজে গিয়ে একটা আলাদা আলাদা কথা বলে, 1,500 কেজির শিশু, 1,500 কেজির শিশু, তা কি বলছি, কখন বলছি, সেটা তো নিজের কিছু, আপনি মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন। সুতরাং ওনার কাছ থেকে আর বাংলা বা বাঙালির উন্নতির কোনো কথা আমরা আশা করি না, আর করবও না। যদি কোনো কমপ্লেন কারো বিরুদ্ধে পাই, তাকে আমি অ্যারেস্ট করেই দিই। সে আমাদের ছেলে হলেও মনে রাখবেন, তার কারণ অন্যায় করার অধিকার আমি কাউকে দিইনি। বাপরে, এ যে একেবারে মানে কি বলবো, মানে এতদিন বলেছি অসত্য কথা বলেন, একেবারে বললো মিথ্যার রানী। স্যার, নেপালের ঘটনাটিকে সোশ্যাল মিডিয়া ব্যান্ডের কারণ হিসেবে ধরলেও যেটা আসলে জানা যাচ্ছে যে ওই দেশের যুব সমাজের দুর্দশার কারণটাই মূলত বর্তমান পরিস্থিতি। বলছি স্যার, একই চিত্র তো পশ্চিমবাংলাতেও লক্ষ্য করা যাচ্ছে। স্যার বলছি, বাংলাতেও কি এরকম পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, ওখানে প্রথম কথা হচ্ছে কি জমি কেলেঙ্কারি, দ্বিতীয় এয়ারপোর্ট কেলেঙ্কারি, আর 3 নম্বর হচ্ছে কি জমি কেলেঙ্কারি মানে জমি মাফিয়া, আর চাকরি নেই। আর 4 নম্বরটা যে মন্ত্রী তাদের আত্মীয় স্বজনদের হেভি লাইফস্টাইল, যেটা আকাশ পাতাল পার্থক্য সাধারণ মানুষের সঙ্গে। এবং যে মিডিয়াগুলো তারা কিন্তু এই কারাপশন নিয়ে কোনো কথা বলছিল না। এই যে সোশ্যাল মিডিয়া, তারা কিন্তু কারাপশন দেখিয়ে ভিডিও করছিল। সুতরাং একেবারে পশ্চিমবঙ্গের মানে ভারতবর্ষের অঙ্গরাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে ডিটো মিলে গেছে। আর ডিটো মিলে গেছে বলে বাংলাদেশের সময় উনি কিন্তু অত টেনশন করেননি। এখানে উত্তরবঙ্গে গিয়ে বললেন আমি সারা রাত নিদ্রাহীন ছিলাম। কেন? আর তো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী আছে, তারা তো নিদ্রাহীন ছিলেন না, তা আপনি হঠাৎ নিদ্রাহীন কেন? মানে এখানে যে জমির তোলাবাজি, যারা মানে লম্বা চুল কানে দুল, যারা সব তৃণমূলের নেতা, তারা কেউ ভ্যান চালায়, সে এখন কোটিপতি, যে দুপাশা সাইকেল চালাতো সে এখন গাড়ি কিনেছে। আর দুর্নীতি মানে দেখেন রন্ধে রন্ধে দুর্নীতি, সেটা পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে। আর নানা রকম কেলেঙ্কারি, এই যে রেশন, বালি, উমুক। রিসেন্টলি দেখলেন মিদনাপুরের যে বালি কারবারি, সে তার একটা সাইকেল গ্যারেজ ছিল,
সেখান থেকে সে এখন বিশাল রাজপ্রাসাদ করেছে। এটা সাধারণ মানুষের চোখে লেগেছে। সুতরাং মমতা ব্যানার্জি ওই জন্য ওখানে গিয়ে উনি কি প্রহরী দেবেন? ওনার ভয়ে না হয় 200 জন মিলিটারি পালিয়ে যেতে পারে, কিন্তু উনি তো আর পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবেন না। পররাষ্ট্র নীতি অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ক যেটা পড়াশোনা করেছি, সেখানে একটা রাষ্ট্রের কিছু হলে আমাদের ভারত রাষ্ট্রের যারা প্রধান তারাই স্টেটমেন্ট দেবে, কিন্তু কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিলেন না। আপনি স্টেটমেন্ট দিলেন কেন? ওই যে একটা ভীতি কাজ করছে না। এবং ওখানে যেমন ছাত্ররা পথে নেমেছে, এখানে ছাত্ররা পরপর পথে নামছে। এই যে মুর্শিদাবাদে তারা গণ আন্দোলন কিছুটা শুরু করেছে, মিদনাপুরে দেখলেন প্রধান আর বিডিও ভয়ে পালাচ্ছে, তাহলে সূচনা শুরু হয়েছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আন্দাজ করতে পেরে ওই জায়গাটায় গিয়ে রাত্রি ঘুম নেই। স্যার, কোনো দেশের যখনই, সেটা প্রথমে শ্রীলঙ্কা হোক বা বাংলাদেশ বা বর্তমানে নেপাল, যেখানেই আন্দোলন দেখা দিচ্ছে সেখানে স্যার যুবর মধ্যে থেকে বন্দুকটা যুবর কাঁধে রাখা হচ্ছে। স্যার, বর্তমানে দেখা গেল স্যার বাংলাতেও আজকে একই টেটে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মুখে একই কথা, যে বাংলাকে নেপাল হতে দেবেন না। কি বলবেন? দেখুন, একটা কথা, বাংলাদেশ দেখলেন ছাত্র যুব এক, নেপাল দেখলেন ছাত্র যুব এক, পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা কিন্তু এক হবে না। আপনি SLST 2016 আন্দোলন নিয়ে দেখেছেন, 3টে গ্রুপ আছে। ইগোর লড়াই, আমি নেতা হব, টিভির সামনে মুখ দেখাবো, ঠিক আছে? তাহলে প্রাইমারির এই অবস্থা, প্রাইমারি SLST তোরা সব একসঙ্গে আয়। বিহারে কি হচ্ছে দেখলাম, বিহারে কৃষকরা তারা নীতিশ কুমারের বাড়ি ঘেরাও করেছে, কিছু করতে পারছে না। তাহলে এখানে বাঙালিদের কোনো রকমের ঐক্যবদ্ধ নেই। এই ছাত্রছাত্রীদের কথা বলছি, যারা চাকরি পরীক্ষার্থী বঞ্চিত, তাদের কোনো ঐক্যবদ্ধ যদি থাকতো তাহলে মমতা ব্যানার্জি ওই নবান্ন ছেড়ে কবে চলে যেতেন। এবং ওই প্রধানমন্ত্রীরা যেমন হচ্ছে কে মিলিটারি রেতে পালিয়ে গেছিল, ইনিও হয় কালীঘাটের ছাদের উপরে, টালির ছালের উপরে এরোপ্লেন রাখতো, না হলে নবান্নের উপরে এরোপ্লেন রেখে দিত পালিয়ে যাওয়ার জন্য। স্যার, উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে আমাদের যে জাতীয় গান সেটিকে বিকৃত উপায়ে ভুলভাবে উপস্থাপনা করলেন, বাংলা বাঙালি নিয়ে কথা বলেন এই মুখ্যমন্ত্রী। কি বলবেন? দেখুন, যে বাঙালির সংস্কৃতি ওনার মধ্যে আছে কি জানি না, হিন্দুর সংস্কৃতি ওনার মধ্যে আছে কি তাও জানি না। হিন্দুত্ব ধর্মকে বলছে গন্ডি ধর্ম, তা গান বলে সেটাও ভুলে যায়, কবিতা বলে সেটাও ভুলে যায়। এবারে জাতীয় সঙ্গীত, সেটা তো ভুলে যাওয়া স্বাভাবিক আর কি। মানে ওনার মস্তিষ্কের মধ্যে সবসময় আছে কি জানেন তো, সারা দিন রাত ওই যে নিদ্রাহীন, ওটা হচ্ছে কে, এই যে দুর্নীতি হয়েছে এটা কিভাবে চাপবা, সামনে ভোট, এখনো তো গ্রুপ সিডির এটা বার করতে পারছি না। দুর্নীতিগ্রস্তদের বার করলে কি হবে? সেখানে শোনা যাচ্ছে কোট আনকোট যে ওনার ভাইজি আছে গ্রুপ সি, তাহলে কি হবে? বৃষ্টি মুখার্জি নাকি আছে, শোনা যাচ্ছে কোন আনকোট, তাহলে তার নামটা থাকবে না থাকবে না, এই নানা রকম চিন্তায় উনি ওখানে স্টেজে গিয়ে কি বলছে, অসত্য কথা পরপর গুছিয়ে 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 এমনভাবে একটা হাস্যস্কর লেকচার পরিবেশন করছে, যেটা সবার কাছে ইনি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আর মানুষ মনে করতে পারছে না। একটা জাতীয় সঙ্গীত হোক, যাই হোক, ইত্যাদি হোক, যেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের গৌরব, দেখে দেখে বলি, মুখ্যমন্ত্রীরা তো দেখে দেখে বলি, ইন্দিরা গান্ধীকে দেখতাম তো দেখে দেখে, অটল বিহারী বাজপেয়ীকে দেখে দেখে বলতেন। তাহলে আপনার এখানে সম্মানটা কি গেল? প্রতিদিন স্টেজে গিয়ে একটা আলাদা আলাদা কথা বলেন, 1,500 কেজির শিশু, 1,500 কেজির শিশু, তা কি বলছি, কখন বলছি, সেটা তো নিজের কিছু, আপনি মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন। সুতরাং ওনার কাছ থেকে আর বাংলা বা বাঙালির উন্নতির কোনো কথা আমরা আশা করি না, আর করবও না। স্যার, মুখ্যমন্ত্রী আরও বলছেন যে তারই দলের কেউ যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তিনি নিজে তাকে অ্যারেস্ট করিয়ে দেন, এমনটাই শোনা যাচ্ছে। বাপরে, এ যে একেবারে মানে কি বলবো, মানে এতদিন বলেছি অসত্য কথা বলেন, একেবারে বললো মিথ্যার রানী। তাহলে কেন বললাম মিথ্যার রানী? উনি দেখে খেপে যাবেন,
খেপে গেলে কিছু যায় আসে না, আপনাকে প্রমাণ করতে হবে, তবে পুলিশ লাগাবেন। মিথ্যা রানী কেন বললাম, উনি ধরিয়ে দেন। আচ্ছা, যারা ক্রেতা, চাকরি করে তাদের নাম উঠেছে, বিক্রেতারা কারা? বিক্রেতা সিপিএমের না বিজেপির? বিক্রেতারা তো ওনার দলের লোকজন, কই তাদের ধরিয়ে দিলেন না কেন? তাহলে তো মানুষ মনে করতো হ্যাঁ মুখ্যমন্ত্রী সত্যি ঠিকই আছে, তা আপনি ধরিয়ে দিলেন না। ধরিয়ে দেবে না, দিলে তো বিরাট একজন সৎ সততার প্রতীক বলে, ছোট সৎ সততার প্রতীক বলে বিরাট ডায়লগ মারে, তার তো আগে হবে। টাকাগুলো তো একটা জায়গায় গেছে, যে সুতরাং এই যে কথাগুলো যেটা বলছে সবাই কিন্তু হাস্যস্কর। পার্থ দাকে সিবিআই অ্যারেস্ট করেছে, ইডি বা সিবিআই তারা অ্যারেস্ট করেছে, ইনি তো নিজে তাকে অ্যারেস্ট করেনি। ওই যে জীবন কৃষ্ণ, সে মুখ্যমন্ত্রী তো বলে দিতে পারেনি। সবচেয়ে বড় কথা, সহজ সরল কথা, আমরা যারা দেখছেন দর্শক বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি, যারা চাকরি চুরি করেছে লিস্ট বার হয়ে গেছে, আপনি তাদের ডেকে এফআইআর করে ওর নামগুলো বলো, সহজ কথা হয়ে যেত, তাহলে নাম বলে দিত। অর্থাৎ এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উনি জড়িয়ে আছেন সেটাই কিন্তু প্রমাণ করে। এটা বলার পিছনে ওনার যা করার করবে, আর আমারও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থাও আছে। স্যার, মুখ্যমন্ত্রী আরও বলছেন তিনি 7 বারের এমপি ছিলেন, তিনি কোনো পারিশ্রমিক নেন না। বলছি স্যার, এবং তিনি আরও বলছেন তিনি নাকি বই লেখেন এবং তার বই এবং গান বিক্রির টাকাতেই নাকি তার জীবন ধারণ করেন। বলছি স্যার, আপনিও কি এই একই সহমত এই প্রসঙ্গে? যে দেখুন, 7 বারের এমপি ঠিক আছে, উনি টালির চারে বাস করেন ঠিক আছে, তা নবান্নে থেকে এসিতে বাস করেন কেন? হ্যাঁ, নবান্নে গিয়ে এসিতে বাস করার কোনো দরকার নেই, পাশে একটা টালির চাল করতেন, ওখানে আপনি বসে থাকতেন। আমি সৎ বলে চিৎকার করছি, দেখতে হবে আমার চারিদিকে, এটা শাস্ত্রের কথা, আমার চারিদিকে যারা বসে আছে তারা সৎ না অসৎ। যদি তারা সৎ হয় তাহলে আমি সৎ, আর যদি তারা অসৎ হয় তাহলে আমি অসৎ। আম জনতা, বাচ্চা ছেলেরা বলবে ওনার চারপাশে যারা বসে থাকে তারা সৎ না অসৎ, তাহলে উনি কি করে সৎ হন? ওনার বাড়িটা টালির, ওনার চারিদিকে ভাইদের বাড়িটা কিসের? টালির। দিদি হচ্ছে কে টাকা পয়সা নেয় না, ছবি এঁকে খায়, তাহলে ভাইরাও তো ওরম ভাবে খেতে পারে। এসব কথা মানে কোনো কথা তো বলার নেই, বলবেটা কি? ভালো কথা তো কিছু নেই, তো বলবে কি করে? সেই জন্যে এই সমস্ত কথা বলে আরো হাসির খোরাক হচ্ছে, আর কিছু হচ্ছে না।